আপনারা শুনছেন লেখক সতীর্থ দের কলমে গীতরা। না, আর সময় নেই। অন্তত আমার প্রিয় পাঠকদের জন্য এটা লিখে যেতেই হবে। তারপর বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ তাদের হাতে। গুমনা পাহাড়ের কোলে একটা বাওবাব গাছ, সেটার নিচে বসে আছি। আকাশে আলো পড়ে এসেছে। মোবাইলে ব্যাটারি দুর্বল হতে শুরু করেছে। ঠিক কতটা লিখতে পারবো জানি না। ওই গুহার কাছে কিছু মশালের আলো দেখছি। ওরা সবাই নিঃশব্দে অপেক্ষা করছে। আজ যে তাদের উৎসব। একটা লম্বা দম নিয়ে লিখতে শুরু করলাম। আর হ্যাঁ, এটাই সম্ভবত আমার শেষ লেখা। এটাই আমার শেষ গল্প। আসলে কিন্তু গল্প নয়। দরজায় একটা বেলের শব্দ। বাধ্য হয়েই লেখাটা বন্ধ করে বিরক্ত হয়ে তাকালো সম্রাট। কাজের সময় আবার কে এলো? শঙ্কর, রাজ না শুভ? ওরাই সালা ফোন না করে চলে আসে। ফ্ল্যাটটা ক্লাব না ক্যান্টিন? আচ্ছা জ্বালা তো। এখন ভ্যাজ ভ্যাজ করে সারা দুপুর আড্ডা, চা, সিগারেট। তোর কে মরেছে রে? দরজাটা খুলতেই হতভম্ব সম্রাটকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে উদ্ভ্রান্তের মতো ঢুকল সৃজা। সম্রাট অত্যন্ত অবাক হয়ে বলল, কিরে, চাকরি গেছে নাকি ছেড়ে দিয়েছিস? ছুটি নিয়েছি। ছুটি? কেন রে? স্ট্রেস। আমাদের নিউজ মিডিয়া হাউসের স্ট্রেস তো আর তুই বুঝবি না। সে একই খবর, একই রাজনৈতিক বাইট, একই স্ক্রিপ্ট। উফ, আই নিড আ ব্রেক। তোর মতো তো। যাই হোক, চল সিনেমা দেখে আসি। যাবি? খেপেছিস? আমি এখন ফুল টাইম কাজে আছি। একটা দুর্দান্ত থ্রিলার ম্যানুস্ক্রিপ্ট। লেখকের নামটা বলছি না, তবে সম্ভবত এটাই ওনার শেষ লেখা। নেক্সট উইকেন্ডে অডিও স্টোরি রেডি করব। ফ্রিতে সিনেমা দেখবি? রিয়েলি? এই প্লিজ বল। বেশ, তাহলে স্টাডিতে চল। তোর স্ট্রেস আউট হয়ে যাবে, একদম গ্যারেন্টি। তাহলে একটু আগে থেকে শুরু করি। ইন্টারাপ্ট করবি না কিন্তু, ওকে? ওকে, তবে বোর হলে কিন্তু। মোবাইলটা বেজেই চলেছে। এই নিয়ে দুবার। শালা ঠিক যখন স্নান করতে ঢুকবো তখনই। কোন হাত পাগলা করেছে কে জানে। এই মোবাইল জিনিসটা বোধহয় স্বয়ং লোকনাথ বাবার ভক্ত। ওই যে রনে বনে জলে জঙ্গলে বাইরে যখন ইচ্ছে করিবে আমায় স্মরণ করিও, আর আমি রেসপন্স করিতে বাধ্য হইব। উফ, বিরক্তিকর। আরে আসছি বাবা, আসছি। হ্যাঁ বল। উফ উফ করছিস কেন? কোথায় ছিলি? জলের তলায়। যত সব্বা। পাগলের মতো এতবার কল করছিস কেন? হ্যাঁ, ওরে দরকার আছে বলেই তো তোকে পাগলের মতো এরকম করে কল করছিলাম। তোর তো কোনো পাত্তাই নেই রে। এবার তো গ্রুপে একটু লেখা টেখা দে বাপ। স্পেশাল ইভেন্ট চলছে তো। সিলেক্টেড লেখা নিয়ে বই আর অডিও হবে। ও আমি এসব গ্রুপে টুপে বেশি লিখি না রে। কেন চাঁদু? ওই কয়েকখানা চটি বই বেরিয়েছে বলে ধূমকেতু লেজ গজিয়েছে নাকি হনুমান হয়েছিস? হ্যাঁ, আরে বাজে বকিস না। গ্রুপে অত লেখার ভিড়ে আমার লেখা হারিয়ে যায়, তাই। আর আমি তো এখন অন্য লেখার জন্য কলকাতার বাইরে। ওরে সালা, অনলাইনে লিখে পোস্ট করবি, তার আবার ঘরে বাইরে কিরে? বুঝে গেছি। বেড়া 4 আনার লেখক, তার আবার ভিড়ের ভয়। এই গ্রুপগুলো না থাকলে তোর নামটা কেউ জানতে পারতো? ওরে গ্রুপ হলো তোদের মতো লেখকদের মাতৃভূমি। ওখান থেকেই নাম বল, বদনাম বল, সব কিছুই আসে। আরে জানি, আগে প্রচুর লিখতামও। এখনও অনেক গ্রুপে কয়েকটা পর্ব লিখে মাঝপথে হাল ছেড়েছি। আর শেষ করতে পারিনি, ইচ্ছেও করে না রে। উদ্ধার করেছো। এবার ওই ইচ্ছের মাথায় জল ঢেলে হাল ধরো। আরে আমি তোর লেখা জানি বলেই বলছি। দে তো সেই আগের স্টাইলের একখানা জম্পেশ ভয়ের গল্প, সেই জ্যান্ত দৃশ্যের বর্ণনা। বাকি সবার মাথা ঘুরে যাক। আর হ্যাঁ, কালকেই পোস্ট কর। পাগল নাকি?
বললেই দুম করে একটা প্লট লিখে ফেলবো। আচ্ছা, তাছাড়া তুই তো জানিস ভাই, আমি কনভেনশনাল ভূতের গল্প লিখতে পারি না। ওই একটু অন্যরকম কন্টেন্ট নিয়ে থ্রিলার লিখি, সেগুলো অত্যন্ত ড্রাই হয়। আর টেকনিক্যালি আমার লেখা সাহিত্য তো নয়, বরং একটু খাপছাড়া রাফ স্ক্র্যাচ টাইপ। অনেকে তো পছন্দই করে না। এই ভেজা ভেজা করিস না তো, তুই যা পারিস সেটাই অনেক। এখনকার ওই নেতানো লেখাগুলোর থেকে অনেক ভালো। ভেবে টেবে একটা লিখে ফেল দেখি। তবে কিন্তু এটা ইউনিক ভয়ের গল্প হওয়া চাই। এই ধর 1000-5 শব্দের মধ্যে মনোনীত গল্পগুলো নিয়ে একটা স্পেশাল সংকলন হবে, অডিও হবে। তবে কিন্তু কালকের মধ্যেই লেখাটা চাই, মনে থাকে যেন, রবিবার ওই রাত 12টার আগে। না হলে তো তুমি আমায় চেনো বাবা, তোমার রেপুটেশনের একেবারে চচ্চড়ি বানিয়ে ছেড়ে দেবো। এই ছাড়লাম। এই দাঁড়া, এটা কি ভূতের গল্প নাকি? তার চেয়েও ভয়ঙ্কর। আরে মাঝখানে কথা না বলে শোন, তাল কাটিস না। আচ্ছা, পর দেখি কেমন ভয়ঙ্কর। এই তো আচ্ছা ঝামেলা। এমনিতেই আমি খপাখপ লিখতে পারি না, তার উপর এই ভূত ব্যাপারটা এখন এতটাই ভাইরাল যে লেখক পাঠক ভূতেদের থেকেও তাদের ব্যাপারে বেশিই জানে। তাই সব গল্পই মোটামুটি প্রেডিক্টেবল। নতুন আর কি লিখবো, তাও আগে গ্রুপে টুকটাক লিখতাম, এখন আর ঠিক। আর কেন জানি ভৌতিক জগতের অস্তিত্বকে ঠিক বিশ্বাসই করতে পারি না। তারও একটা কারণ আছে। শালা অনেক চেষ্টা করেও, অনেক জায়গায় ঘুরে রাত কাটিয়েও আমার কোনো ভৌতিক অভিজ্ঞতার ভটাও হয়নি। আর সেসব নিয়ে বানিয়ে রং ছড়িয়ে গল্প খাড়া করতে হবে ভেবেই কেমন যেন প্লট ঘেটে প্লেট হয়ে যায়। তার চেয়ে বাপু স্বতন্ত্র বইয়ের জন্য লেখা অনেক ভালো। সেই লেখার জন্যই আজ দুপুরে ট্রেনে বারবিল এসেছি। হাওড়া থেকে একটাই ট্রেন, জনশতাব্দী। সেটা দুপুর 1টা নাগাদ আসে, 2টো নাগাদ আবার ফিরে যায়। পুরোটা এসি চেয়ার কার। হোটেল বুক করাই ছিল। স্টেশন থেকে গাড়ি নিলাম, সোজা সারেন্ডা ফরেস্টের চেকপোস্টের পাশে নটরাজ হোটেল। হাতে বেশ কয়েকটা কাজ, পুজোর জন্য 2টো উপন্যাস, ওদিকে আগামী বছরের বইমেলায় আর একটা একক সংকলন, আরও কিছু পত্রিকার জন্য ছোট গল্প। তারপর আবার মহাভারতের একলব্য নিয়ে অন্যরকম কিছু একটা লেখার চেষ্টা করছি। এখানে দিন 5 আছি, খসড়াগুলো খসখসিয়ে লিখে ফেলে বাকি কলকাতায়। আর কলকাতা থাকতেই কি একটা গুজব শুনেছিলাম, এই সারান্ডা জঙ্গলে নাকি কোনো এক ভুলে যাওয়া অপদেবতার মিথ ছড়িয়ে আছে। সেই সুযোগে সেসব টিপ জানার জন্যই ধ্যার ধেরে বারবিলে আসা। যদি কিছু লাস্ট বুক ফেয়ার দেখে বুঝেছি তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক এসবের বাজার একটু ঝুলে গেছে। তান্ত্রিক ফ্যান ফিকশন আর কদিন চলে? যুগে কিছু ফেলুদা আর ব্যোমকেশ ফ্যান ফিকশন চলছিল, বর্তমানে সেগুলো একটু হলে মিইয়ে গেছে। আরে ওই অরিজিনাল ছেড়ে কপি সিঙ্গারের গান লোকে কদিন শোনে? এখন কেউ কেউ অবশ্য আরবান লেজেন্ড বা গ্রাম্য ভূত তত্ত্ব নিয়ে খুব মেতে উঠেছে। কিন্তু ওই বাংলার ভূত পেতনি, ব্রহ্মদত্তি, শাকচুন্নি কন্টেন্ট স্টকও তো প্রায় ফুরিয়ে এলো বলে। কারণ আজকাল আর বাংলায় সেই গ্রাম্য পরিবেশটাই খুঁজে পাওয়া যায় না। টোটো চলা গ্রামের রাস্তায় গরুর গাড়ির কল্পনা করা যায়? থানা বাড়িগুলোর বেশিরভাগই তো রিকনস্ট্রাকশন হচ্ছে, বা শরিকি কোর্ট কেসের জন্য সিল করে রাখা। শ্মশান কবর সবগুলোতেই প্রায় আলো টালো বসে গেছে। আরবান লিজেন্ড লিখলেও সেদিনের গল্প বলে লেখা ছাড়া গতি নেই। সেজন্যই সম্ভবত সাময়িক পাঠক আর বেশি দিন এসব গল্পের সাথে রিলেট করতে পারবে বলে তো মনে হয় না। তার চেয়ে এসব আরবান লিজেন্ড অনেক ভালো। আদিবাসী উপকথায় ছড়িয়ে থাকা অজানা অপদেবতারা অনেক ইন্টারেস্টিং এলিমেন্ট। এরাই হয়তো কিছুদিন বাজার গরম করবে বলে আমার মনে হয়। এদের রহস্য জগৎ আর অ্যাক্টিভিটিস এখনো অনেক আনপ্রেডিক্টেবল। স্বভাবতই পাঠক কৌতূহল বাড়িয়ে দেয়। তবে এসব রিয়েল আরবান লেজেন্ডকে খুঁজতে হলে অনেক খোঁজ খেজুরে করতে হয়, নানা জায়গায় ঘুরতে হয়, তবেই না কেষ্টবাবুরা ধরা দেন। আর এর মধ্যে হঠাৎ করে সুনীলের ওই ভূত চর্চা গ্রুপের জন্য লেখা ঢুকলো। সুনীলটা আমার পুরনো বন্ধু। গল্প না লিখলে ওপেন ফোরামে সুনীল যে কি সাংঘাতিক গালাগালি দেবে সেটা জানি। পুরো ইজ্জতে কাদা মাখিয়ে ছাড়বে। কি জ্বালা! আরে বাবা, ভূত কন্টেন্টের প্লট তো বাজারে বিক্রি হয় না, সেসব ভাবতেও তো আবহ লাগে ভাই। এই হোটেল রুমে বসে তো আর ঠিক করলাম আগে সুনীলের হ্যাপা মিটিয়ে নিশ্চিন্তে অন্য লেখাগুলো ধরব। এখন 3:30, রোদটা আর একটু পড়ুক, বিকেলের চাটা হোটেলে খেয়েই না হয়
অপদেবতা না হোক অন্য প্লটের খোঁজে একটু বেরিয়ে পড়বো। বারবিলটা যেন কোথায়? বারবিল হলো উড়িষ্যা আর ঝাড়খণ্ড বর্ডারে। হোটেলের খাবারে উড়িষ্যার রান্নার স্বাদ। এবার শোন। স্টেশন থেকে আসার পথে দেখি কয়েকটা গোমটিতে লিট্টি চোখা আলুবন্ডা বিক্রি হচ্ছে, তবে জায়গাটা বেশ রিমোট আর ভীষণ রুক্ষ। চারিদিকে ছোট বড় পাহাড়ের উপর বড় বড় আয়রন আর স্টিল প্ল্যান্ট। টিস্কো, আরেয়া, জিন্দাল, রুংটা, মেটালিক্স, অ্যাম্বা, পাঞ্চওয়াটি, আরও কত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। শহরের ধারে পাহাড়ের উপরে সব অফিসার্স কলোনি। কাঁচা লোহা থেকে স্টিল তৈরির মেশিন, জেসিবি ক্রেন, ট্র্যাক, আরও বিশাল বিশাল সব মেশিনের ছড়াছড়ি। আর এখানে মাটিতে, বাড়ির চালে, গাছের পাতায়, গাড়ির সর্বত্র লাল লোহার পুরু পাউডার। জানালার কাঁচ পুরো বন্ধ না করে গাড়ি চালানো অসম্ভব। বলতে গেলে সবুজ পাহাড় জঙ্গল ঘেরা অদ্ভুত এক লালচে লৌহ শহর এই বারবিল। কিছু হোটেল রিসর্ট অবশ্য আছে, তবে সেসব বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়াল বাবুদের জন্যই। এই শহর এখনও টিপিক্যাল ট্যুরিস্ট স্পট হয়ে উঠতে পারেনি। ওই কিছু ট্যুরিস্ট জঙ্গলে সাফারি টাফারি করতে চলে আসে। পাশে বিশাল সারান্ডা ফরেস্ট, যা সম্ভবত সেই বেতলা কেয়নঝাড় অবধি বিস্তৃত। জঙ্গলের মধ্যে অনেক ঝোড়া বা ফলস। এই সাফারির জন্য নতুন রাস্তাও তৈরি হচ্ছে। যে কোনো ফরেস্টে এলেই দুধারে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো কি গাড়ি চড়া এক অন্যরকম আদিম বন্য অনুভূতি যায়। বলতে গেলে এসব সম্পূর্ণ প্রাকৃতিক নির্ঝঞ্ঝাট জায়গা লেখার জন্য কি প্লট ভাবার জন্য খুব খুব উপাদেয়। আশা করি এই সারান্ডাও আমাকে হতাশ করবে না। আর যদি সেই অপদেবতা উপাখ্যানের কিছুটা জানা যায় তো আলিবাবার গুহা। হ্যাঁ, হোটেলের সামনে সবসময় একটা না একটা গাড়ি ভাড়ার জন্য দাঁড়িয়ে থাকে। দুটো গাড়ির মধ্যে একটা সবুজ বোলেরো যেতে রাজি হলো। এখানে গাড়ির রেট একটু বেশি, তবে ওই কাঁচ বন্ধ করে এসি চালানোর খরচও আছে। 700 টাকায় রফা হলো। ड्राइवर बुलाकी सिंह बोल लो, जंगल में 5 किलोमीटर तक जाने से जो रहा है बहुत खूबसूरत है। वो क्या बोलते हैं आप, फॉल्स, वाटरफॉल्स। একবার ভাবলাম ওখানেই যাওয়া যাক। এসব জঙ্গলের অলিগলিতে অনেক রহস্য রোমাঞ্চ দৃশ্য লুকিয়ে থাকে, যেমন কোনো অদ্ভুত আকৃতির গাছ, কোনো বন্য দেবতার থান বা আদিবাসীদের গ্রাম, কবর ইত্যাদি। অপদেবতা না হলেও এসব দেখেও তো অনেক সময় প্লট মাথায় ঝিলিক মারে। সেটাই, ঠিক 5টায় গাড়ি ছাড়লাম। পথে যেতে যেতে বুলাকিকে জিজ্ঞেস করলাম, এই জঙ্গলে জন্তু টন্তু আছে? বুলাকি বলল, जंतु? ओ मतलब जानवर। अच्छा, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বাংলা বুঝতে পারো? ओ थोड़ा थोड़ा समझ लेता हूँ, पर बंगाली बोल नहीं सकते। ও আচ্ছা আচ্ছা। देखिए साहब जी, पहले आसपास बहुत सीता वगैरह दिख जाता था, अभी भूले भटके एक आध बार दिख जाता है। अभी कुछ हाथी और जंगली सुअर, पहाड़ी बकरी ऐसे यार, और कभी कभी भालू भी दिख जाता है। তুমি দেখেছো? नहीं साहब जी, लोगों से सुना है। ये जो पहाड़ आपको दिख रहा है ना, ये दाई तरफ देखिए, दाई, हाँ ये वाला पहाड़ जंगल सब पहले पूरा नक्सलाइट टेरर एरिया था। हाँ? पर अभी डरने की कोई बात नहीं है, उन लोगों का एक्टिविटी कम हो गया अभी। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বলছি তুমি থাকো কোথায়, মানে ওই ঘর কাহা হ্যাঁ? हम मुरलीगंज से हैं सर जी, 2 साल इधर गाड़ी चला रहा हूँ। गाड़ी लेके ना जाने कितने बार जंगल घूम चुका हूँ। यहाँ का हर एक चीज मैं वाकिफ हूँ सर जी। আচ্ছা, ये सरांडा इलाका का पुराना नाम सिंहभूम जंगल, सिंहदेव वंश का राजा गजा का अपना शिकार का हुआ करता था ये जंगल। पर जमाने से यहाँ आदिवासी लोग रहते हैं। नरोनी लोगों के मुताबिक सारंडा का मतलब 700 या 800 पहाड़ी से घिरा हुआ जंगल है। আচ্ছা ড্রাইভার জি, আপনি কখনো এই জঙ্গলের কোনো অপদেবতার গল্প কাহিনী শুনেছেন? नहीं साहब जी, ऐसा कुछ मैंने नहीं सुना।
হ্যাঁ, সেসব থাকলে কি আর বুলাকি জানতো না? একটু দমে গেলাম। যাকে কি আর করা যাবে, এখন জঙ্গলই সই। লাল শহুরে বাঁক ঘুরে একটা দুটো সেতু আর পাগডান্ডি পেরিয়ে সারান্ডা চেকপোস্টে যখন গাড়ি থামল, তখন 5:16। পারমিটের জন্য কিছু কাগজ চেক করার ব্যাপার। হোটেল তো আগেই আমার আধার কার্ড আর 2 কপি পাসপোর্ট ছবি নিয়ে ট্যুরিস্ট পারমিট ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছে। এখানে সেটাই নিয়ম। বুলাকি সেই সব কাগজপত্র নিয়ে অফিসে ঢুকলো। দেখলাম একটা কালো বড় ভাইলাক গাড়িও ফরেস্ট পারমিট অফিসের কাছে দাঁড়িয়ে আছে। গায়ে অনেকগুলো স্টিকার লাগানো। আরও সব ট্যুরিস্ট এসেছে বোধহয়। সামনে যতদূর চোখ যায় বিভিন্ন টেক্সচারে পাহাড়ের সারি, আর অবশ্যই একটা গভীর জঙ্গল। গাড়ি থেকে নেমে হাত পা ছড়িয়ে একটা সিগারেট ধরালাম। এখানে পাখির ডাক সত্যিই কম। ভাইলাক গাড়ির জানালা কালচে কাঁচের, বন্ধ। মাঝ সিটের জানালার কাঁচটা সামান্য নামিয়ে একটা বড় গোল মতো বন্দুকের নল টাইপ কিছু একটা বেরিয়ে এলো। বেশ মোটা নল, আর সেটা প্রায় আমাদের গাড়ির দিকেই তাক করা। সর্বনাশ! আমি পাথর হয়ে দাঁড়িয়ে গেলাম। নকশাল টকশাল নাকি? মনে হলো একটা মেয়েলি হাত নলটা নিচ থেকে সেট করে ধরলো, আর আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। হে প্রভু, হে হরিনাম জগন্নাথ! আমি কি অপরাধ করেছি? না, গাড়ির পিছনে লুকিয়ে লাভ নেই। অত্যাধুনিক রকেট লঞ্চার টাইপের কিছু হলে স্রেফ গাড়ি শুদ্ধ আমাকে উড়িয়ে দেবে। প্রচুর সিনেমায় আমি চাক্ষুষ দেখেছি নলটা কিছুক্ষণ আমাদের গাড়ির এদিক ওদিক তাক করে তারপর আবার ধীরে ধীরে গাড়ির মধ্যে ঢুকে গেল। কালো কাঁচটা বন্ধ হয়ে গেল। থতমত ভাবটা কাটতেই কি যেন মনে হলো। ঘামটা মুছে একটু ভাবতেই মারাত্মক হাসি পেল। দূর, রকেট লঞ্চার কোথায়? ও তো ক্যামেরার লেন্স, ওই কি সব টেলিজুম টুম বলে, তবে একটু অন্যরকম দেখতে। আর দূর থেকে সেটা দেখে আমি সেটাকেই, উফ, এরকম বেফালতু ভয় পাওয়ার কোনো মানে হয়? হ্যাঁ, তবে প্রফেশনাল ক্যামেরা নিয়ে সাধারণ টুরিস্ট তো আসবে না। এরা কারা? নেট জিও, ডিসকভারি? যাকে যাক, আমার বাবার কি। দেখলাম এদিকের বাতাস অনেক পরিষ্কার। সেই লোহার গুঁড়ো হয়তো ততটা নেই, তাও এইটুকু পথ পেরিয়ে আসতেই ওই কালো ভাইল্যাক আর আমাদের গাড়ির বডিটা লাল লৌহ কার্পেটে ঢেকে গেছে। চেকিং পারমিট অফিস ডান দিকে, বাঁ দিকে রাস্তার ধারে বেশ অনেকটা নিচু খাদ। সামনে যত দূর দেখা যাচ্ছে জঙ্গলে ঢোকার রাস্তাটা একে বেঁকে ঢাল বেয়ে নিচের দিকে নেমে গিয়ে আবার উঠে গিয়ে ঘন জঙ্গলে হারিয়ে গেছে। এখনো বেশ আলো আছে, আর কোনো প্লট টটও মাথায় ঝিলিক মারেনি। অন্ধকার নামার আগেই যতটা ঘুরে আসা যায়, মনে হচ্ছে একটু টাইম লাগবে। পেছন দিকে তাকিয়ে দেখলাম 100 মিটারের মতো দূরেই একটা ঝুপড়ি দোকান। দোকানটা তো বেরিয়ে আসার সময় খেয়াল করিনি। এসব দোকানে একটু খেজুরে করলে অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স জানা যায়, বিশেষ করে সেই অপদেবতার মিথ। দোকানের সামনে পৌঁছতেই বেশ অবাক হয়ে গেলাম। চা বানানোর বাসন 2-1টা, আধবয়াম বিস্কুট, আর কি সব যেন একটা ঝুড়িতে কিছু বড়া মতো, কিন্তু কোনো লোকজন নেই। খরিদ্দার কি দোকানদার কেউ নেই। মনে হচ্ছে হঠাৎ কোনো কারণে ভয় টয় পেয়ে সব ফেলে পালিয়েছে। পাগল নাকি? এটা কি কোনো প্লট হতে পারে? কিন্তু সাজি, একটা ডাক শুনে ঘুরে দেখলাম বুলাকি গাড়ির সামনে দাঁড়িয়ে হাত নেড়ে আমায় ডাকছে। বললাম, পারমিট मिललो? ना इधर चले आइए, हम लोगों को सिर्फ 1 घंटे का परमिट मिला है साजी। आसपास आज चीता दिखा, वो 6:30 तक यहाँ आके रिपोर्ट करना होगा। पर अब टेंशन ना लीजिए सब्जी, मुझे शॉर्टकट पता है, वहाँ से जोरा के बगल से आराम से समय रहते लौट सकते हैं। অগত্যা, চায়ের দোকানের রহস্য সম্ভবত একটু সলভ হলো। চিতাবাঘের ভয়েই হয়তো। গাড়িতে ওঠার সময় হঠাৎ খেয়াল হলো সেই ভাইলাক গাড়িটি নেই, আমাদের আগে বেরিয়ে গেছে। এবার হাত পা ছড়িয়ে জঙ্গলটা চেটে পুটে দেখার জন্য মাঝখানে সিটে উঠে বসলাম। লোহার গুঁড়ো নেই, তাই দুদিকের জানালার কাঁচগুলো খুলে বাবু হয়ে বসলাম। দূর, ভূত কোথায়? এটা তো আচ্ছা জ্বালায়। শুনলে শোন, না হলে পাশের ঘরে গিয়ে ঘুমো যা।
এই এই রেগে গেলে না তোকে ঠিক জনি লিভারের মতো লাগে জানিস। আচ্ছা আচ্ছা পর পর। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আকাশ পাতাল কন্টেন্ট ভাবতে লাগলাম। যদি আমি কোনোভাবে এই জঙ্গলে হারিয়ে যাই, মানে গাড়িটা অন্য এক ডাইমেনশনে, কিংবা কিংবা সেই ভাইল্যাক গাড়িটা যদি সত্যি কোনো টেররিস্ট গ্যাংয়ের হয়, অথবা এই গাছগুলো যদি নড়বড় করতে করতে আমাদের গাড়িটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, বা হয়তো এই পথটা একটা গোলকধাঁধা, ঘূর্ণিচক্র, ওয়ান ওয়ে টু ডেথ, কেটে বেরিয়ে আসা অসম্ভব। কিংবা যদি সেই জঙ্গলি অপদেবতাটা হঠাৎ প্রচন্ড ঝাঁকুনি শুরু হতেই হুড়মুড় করে ভাবনা থেকে সোজা বাস্তবে এসে ফিরলাম। বুলাকি হঠাৎই বড় রাস্তা ছেড়ে বাঁ দিকে জংলা কাঁচা রাস্তায় গাড়ি ঢুকিয়েছে। রাস্তাটা মোটেও ভালো নয়। বললাম, এ বাবা, এই রাস্তার অবস্থা তো খুব খারাপ। আমরা ঠিক পথে যাচ্ছি তো? चिंता ना करो सब्जी, 3 महीने पहले रास्ता भटक के यहाँ से होके बहुत कम समय में वो गुमना पहाड़ी के नीचे पहुँच गए थे। जोरा वहाँ से बहुत नजदीक है साहब जी, लौटने के समय बड़े रास्ते होके आएंगे और क्या। আমার মনে হলো এই বেটা আবার পথ না হারায়, কিন্তু এই অবস্থায় এই ড্রাইভারকে কনফিউজ করে দেওয়া অত্যন্ত বিপজ্জনক। বেশি তর্ক বিতর্ক করতে গেলে গাছে ফাছে ধাক্কা খাওয়ার হাই চান্স। বরং মন দিয়ে গাড়ি চালাক। তবে চলার মতো একটা সরু প্যাসেজ কিন্তু সত্যি সত্যি রয়েছে মনে। হয়তো এসব সেই নকশালদের বানানো গুপ্তপথ। অবশ্য বোঝা যায় এখন এ পথে গাড়ি টাড়ি হয়তো তেমন যায় না, তাই আশেপাশের গাছের ডালপালাগুলো সেভাবেই দুপাশ থেকে রাস্তা ঢেকে বড় হয়েছে, ঠিক যেন গুহার মতো, যেগুলো ভেদ করে ভেঙে চুরে দুমড়ে বিকট খড়বর খ্যাস খ্যাস শব্দ করতে করতে আর আমাদের উঠে চড়ার ফিল দিতে দিতে প্রায় অনেকটা ঢুকে গেল গাড়িটা। ঠিক তখনই এমন একটা অদ্ভুত কাণ্ড হলো যে আমাদের পিলেটা লাফিয়ে গলার কাছে উঠে এসে হাঁপাতে লাগলো। হঠাৎ ব্রেক কষাতে বুলাকির মাথাটা স্টিয়ারিংয়ে ঠুকে গেছে, আর নড়ছে না, সম্ভবত অজ্ঞান। আমিও হুমড়ি খেয়ে সিটের নিচে পড়ে কোনো মতে সামলে উঠে থরথর করে কাঁপছি, সঙ্গে সারা গাড়িটাও। মিনিট দুয়েক নিষ্পলক চেয়ে থেকে একটু ধাতস্থ হলাম। গাড়ির বনেটটা অনেকটা দুবড়ে গেছে। বিশাল কিছু একটা বাঁ দিক থেকে লাফিয়ে গাড়ির বনেটে ভয়ঙ্কর একটা ডজ খেয়ে ডান দিকে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। লাফ দেওয়ার মুহূর্তে বোমা ফাটার মতো শব্দটা এখনো কানে বেজে চলেছে বোঁ বোঁ করে। কোনো ভাল্লুক বা অন্য কোনো বড় জন্তু কি চলন্ত গাড়ির উপর ভল্ট খেয়ে রাস্তা পারাপার করে নাকি? তা তো করতেই পারে, জঙ্গলটা মূলত ওদেরই। গাড়িটা নিজে কিছুক্ষণ ধরে ঘর ঘর করতে করতে নিজে থেকেই দুবার হেঁচকি ঢেকুর তুলে স্টার্ট বন্ধ করে ইস্তফা দিল। আর স্টার্টটা বন্ধ হতেই চমকে উঠলাম। বাদিকের জঙ্গল থেকে আরেকটা শব্দ আসছে। আমার হার্টবিট মাত্রাতিরিক্ত বাড়িয়ে দিচ্ছে। বাদিক থেকে হুড়মুড় করে ঝোপঝাড় ভেঙে আরো কিছু একটা সোজা তেড়ে আসছে আমাদের গাড়িটার দিকে। ডান দিকে দরজা খুলে নামতে গিয়ে দেখলাম দরজাটা খুলেও খুলছে না, কোথাও কোনো গাছে আটকাচ্ছে। তড়িঘড়ি বাদিকে জানালার কাজটা তুলতে লাগলাম, মূলত ডাইরেক্ট আক্রমণ থেকে কিছুটা বাঁচার মরিয়া চেষ্টা। কাজটা বন্ধ করার মুহূর্তে কাঁচের ওপর ঝাঁপিয়ে পড়ল উস্কো খুস্কো চুলের একটা ভয়ার্ত মেয়ের মুখ। আদিবাসী নয়, মেয়েরা শহুরে। কোনো মানুষের চোখ যে এতটা ঠিকরে বেরিয়ে আসতে পারে আমার ধারণা ছিল না। ধপধপ করে দুহাত দিয়ে বারবার কাঁচে ধাক্কা মারতে মারতে হাফড়ের মতো শ্বাস নিতে নিতে সে বলে যেতে লাগলো, গেট খুলুন, তাড়াতাড়ি খুলুন, আমাকে ভেতরে আসতে, গেট খুলুন, গেট খুলুন, আমাকে বাঁচান। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। কি ভাষায় কথা বলছে কিছুই বুঝতে পারলাম না। এমন সময় মেয়েটার কি মনে হতে হাতল ঘুরিয়ে দরজা খুলে প্রায় লাফ দিয়ে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে গাড়ির মধ্যে উঠে এলো।
আমি হতভম্ব হয়ে কিছু বলার আগেই সশব্দে দরজাটা বন্ধ করে বুলাকির দিকে দেখলো। তারপর আমার দিকে বড় বড় চোখ করে শ্বাস টেনে কেটে কেটে বাংলায় বলল, গাড়ি স্টার্ট নেই, এখন এখান থেকে বেরোতে হবে, বের ফেলবে। কি হলো? স্টার্ট নেই। ওটা টনিকে, ভূষণকে মেরে ফেলেছে। আর আমাদের গাড়িটা স্টার্ট নেই। জলদি আপনার এই ড্রাইভারকে জাগান প্লিজ প্লিজ। আমিও অত্যন্ত থতমত খেয়ে গিয়ে শুকনো গলায় মিনমিন করে বললাম, কি বলছেন? কে? কাকে মেরে ফেলবে? কে? হ্যাঁ? মেয়েটা বুলাকিকে জাগানোর জন্য তার পিঠে জোরে জোরে ধাক্কা মারতে মারতে বলতে লাগলো, গিদরা। হ্যাঁ, এবার একটু ইন্টারেস্ট লাগছে। তারপর থামিস না। দেখ, এবার কিন্তু লেখার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? মাঝখানে আর একটাও কথা বললে না মেরে ফেলবো পুরো। শুধু চুপ করে শুনে যা, ঠিক আছে? অনেকটা সময় কেটে গেছে। আমি জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে সেই গুমনা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখন পাহাড়টা স্পষ্ট দেখতে পাচ্ছি। আর কিছুটা গেলেই হঠাৎ পকেটে মোবাইলটা ভাইব্রেট করা শুরু করেছে। করুক, নিশ্চয়ই ওই হোটেল থেকে কেউ কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। পারমিট অফিস থেকেও হতে পারে। করুক, আমি তো আর ফিরতে চাই না। আর চাইলেই তো ফেরা সম্ভব নয়। আমার যে সামনে অনেক কাজ, অনেক দায়িত্ব। এই পাহাড় জঙ্গল এখন আমার অধীনে, আমার। আমি সব জানি। এই জঙ্গল পাহাড়ের অধিপতি গিদ্রার সম্বন্ধে পুরোটাই জানি। হ্যাঁ, আর নিশা মেয়েটা নাকি ভারতের নানান জায়গায় ঘুরে ঘুরে আদিবাসী লোককথা আর গুপ্ত মিথ নিয়ে রিসার্চ করত, ভিডিও বানাতো। এই সারান্ডা ফরেস্টের মিথ গিদ্রার সত্য খুঁজতেই ওরা এসেছিল। গিদ্রা এই অঞ্চলের অরণ্য রক্ষক। প্রাচীনকাল থেকেই আদিবাসীরা তাদের পুজো করে আসছে। আমরা যখন পারমিট অফিসে রওনা দিই, ওরা তখন গিদ্রার থানে। সেই থানের উল্লেখ নাকি সরকারি ম্যাপে নেই। সেখানে একটা পুরনো পাথরের বেদির উপর একটা মানুষ সমান উঁচু শুকনো কেন্ডু গাছের গুড়ি, তাতে সিঁদুর মাখানো, জংলি ফুলের শুকনো মালা পরানো। আদিবাসীদের কাছে ওটাই নাকি গিদ্রার প্রতীক। নিশা যখন ভিডিও করছিল, টনি পাথরের থানের উপর উঠে গাছের গুড়িটাকে ধরে টেনে নাড়িয়ে লেন্স ফোকাসে বসানোর চেষ্টা করতে চায়। আর তখনই ওদের ভাইল্যাক গাড়িটা আমি দেখে এসেছি। কয়েকটা বিশাল গন্ডার বা একদল বুনো হাতির যেন মারাত্মক আক্রোশে গাড়িটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। ওদের ড্রাইভার ভূষণ হয়তো গাড়িটা থেকে বেরোতে পারেনি, গাড়ির মধ্যেই মরে পড়েছিল। টনির দেহটাকে কেউ যেন ছুঁড়ে ফেলেছিল পাশের খাতে। অনেকটা নিচে একটা গাছের ডালে আটকে ঝুলছিল সেটা। আর নিশা মেয়েটা, নিশার ছিন্ন ভিন্ন দেহটা খুঁজে পেলাম গাড়ি থেকে প্রায় 10-12 হাত দূরে, একটা বাবলা চোপের পেছনে। এই মৃতদেহগুলো দেখে কি আমার ঠোঁটের কোণে সামান্য তৃপ্তির হাসি ফুটে উঠেছিল? ঠিক বুঝতে পারিনি, জানেন। তবে মনে আছে, আদিবাসীদের সঙ্গে আমি টেনে হিঁচড়ে সেই 3-3টে মৃতদেহ এনে জড়ো করে এনেছিলাম সেই থানের সামনে। তারপর ছুটেছিলাম বুলাকির লাশ আনতে। কি শুনতে অদ্ভুত লাগছে তো? মানে গল্পের ধারাবাহিকতার মধ্যে একটা বিচ্ছিরি ফাঁক, তাই না? একটা মিসিং লিঙ্ক। খটকা মনে হচ্ছে কি? আরে এটাই তো স্বাভাবিক। তাহলে আর কি, বরং সেই গাড়ির দৃশ্যটাতেই ফিরে যাই। হ্যাঁ, সেই ভালো।
সেই যে গাড়ির ভেতর বসা হতভম্ব আমি, আর কোনো এক অজানা আতঙ্কে শিউরে অচৈতন্য বুলাকিকে পাগলের মতো বারবার ধাক্কা মারতে থাকা উদ্ভ্রান্ত মেয়েটা একসময় থেমে যায়, বিস্ফারিত চোখে চেয়ে থাকে সামনের দিকে। আমি ভয়ার্ত চোখে দেখি মেয়েটার কম্পমান ঠোঁট দুটো ফাঁক হয়ে বারবার কিছু বলতে চায়, কিন্তু ওর গলা থেকে শুধু শ্বাসের শব্দ ছাড়া আর কিছুই বেরোয় না। আমি মেয়েটার দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাই, আর মনে হলো কোনো গাছ কি ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে। গাছটা নড়ে উঠতেই বুঝলাম বন মানুষের মতো কোনো জন্তু না, জন্তুর মতো কোনো মানুষ পা ভাগ করে ঝুঁকে সামান্য তুলছে। ধীরে ধীরে এগিয়ে আসছে কি? হ্যাঁ, আসছে। সে সোজা তাকিয়ে আছে আমাদের গাড়ির দিকে। সেটা একটু ঝুঁকতেই মনে হলো যেন লাফ দেবে। আমরা গাড়ির মধ্যে ঠিক ফাঁদে পড়া ইঁদুরের মতো সহজ শিকার। এটাই কি সেই গিত্রা যার কথা ভেবে এই মেয়েটি মুহূর্তের মধ্যে বাঁ দিকের দরজাটা বিদ্যুৎ গতিতে খুলে আমার হাতটা ধরে হ্যাচকা টান দিল মেয়েটা। কিছু বোঝার আগেই ছিটকে গাড়ির বাইরে এসে পড়লাম দুজনে, আর ঠিক সেই মুহূর্তে প্রবল আক্রোশে গাড়ির উপর লাফ দিয়ে পড়ল জন্তুটা। ঘুরে ভালো করে দেখার আগেই মেয়েটা আমার হাত ধরে টেনে তুলে পাগলের মতো ছুটতে লাগলো। ছুটতে ছুটতেই একটা তীক্ষ্ণ চিৎকার শুনতে পেলাম, বুলাকি সিংহের আর্ত চিৎকার। শুধু একবারই শুনলাম, তারপর সব শান্ত। হ্যাঁ, কতক্ষণ আর কতটা দৌড়ে এসেছি জানি না। একটা ছোট টিলার পেছনে এসে বসে হাঁপাতে লাগলাম দুজনে। নিজের হার্টবিট স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। পাশ ফিরে দেখলাম মেয়েটা চোখ চেপে বন্ধ করে কাঁপছে। একটা বন্য জন্তুকে এতটা ভয় পাওয়ার কারণ মাথায় এলো না আমার। আমরা অনেকটাই দৌড়ে এসেছি। আমার সীমিত জ্ঞান অনুযায়ী যে কোনো জন্তুই তার নির্দিষ্ট টেরিটরির বৃত্তে থাকে, সেটাই তার সুরক্ষার চক্র। ওদের বৃত্তের ভেতরে শত্রুদের আক্রমণ করে বৃত্তের বাইরে চলে যেতে বলে, আর চলে গেলে আর খামোখা তেড়ে আসে না। আমরা সেই বৃত্তটার অনেকটা বাইরে চলে এসেছি। তাহলে এতটা বাড়াবাড়ি রকম মহা আতঙ্কের কারণ কি? এই মেয়েটাই বা কে? সে কি ওই পাইলট গাড়ির ট্যুরিস্ট? তাহলে সঙ্গের বাকি লোকগুলো কোথায়? আমি বা এর সঙ্গে বোকার মতো দৌড়ে বেড়াচ্ছি কেন? আমি মেয়েটার কাঁধ দুটোকে ধরে ঝাঁকালাম। এই যে, কি হয়েছে বলুন তো? কে আপনি? কি ব্যাপার? আপনি স্পষ্ট করে বলুন তো কি হলো? এই যে, শুনছেন? হ্যালো, আমরা ওই জন্তুর নাগালের বাইরে চলে এসেছি। আর কোনো ভয় নেই। প্লিজ এবার বলুন কি হলো, বলুন। মেয়েটা আমাদের ঝাঁকুনিতে চোখ দুটো ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে রইল, যেন আমার কথাগুলো বুঝতে চাইছিল। ওর চোখের মণি দুটো চঞ্চল, এদিক ওদিক করছে। একসময় আমি থামলাম। মনে হলো মেয়েটা কিছু বলছে, অস্পষ্ট অসংলগ্ন চাপা স্বরে বিড়বিড় করে কিছু একটা বলছে। মেয়েটা কি পাগল? হ্যাঁ, গিদরা গিদরা, আমি নিশা মৈত্র, ট্রাইবাল মিথ অ্যান্ড ক্রিয়েচার্স নিয়ে। তোরটা খুব ভালো চলেছিল। হ্যাঁ, আমরা একসাথে অনেক ভিডিও তুলেছি, নেট জিও আর অনেক কাজ। গিদরার ধানের গাছের গুঁড়িটাকে না নাড়ালে হয়তো। কি বলছেন? কে গিদ্রা? মেয়েটা আমার কথাটা যেন শুনতেই পেল না। তার ভয়ার্ত দৃষ্টি আশেপাশের জঙ্গলে। হঠাৎ শিউরে উঠে আবার বলতে লাগলো, আমি দেখলাম আমার ঠিক পেছন থেকে কিছু একটা টনির দিকে তেড়ে আসছে। টনি খুব ভালো চলেছিল। ওটা আহত রক্তাক্ত টনিকে মাথার উপর তুলে উফ কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর।
আমাদের গাড়িটাকে ভূষণ শুদ্ধ। আমি ক্যামেরাটা ফেলে দিয়ে দৌড় মেরে গিধরা আমাকে হয়তো মেরে ফেলবে। কোন জন্তুর কথা বলছেন যেটা আমাদের গাড়ির উপরে? গিধরার কোনো ছবি নেই আমার কাছে, কেমন দেখতে আমি জানি না। ওই ধানটাও তো জিপিএস ম্যাপে নেই, আমরা কেন খুঁজে পেলাম? কিন্তু আমি জানি আদিবাসী উপকথায় এই গিধরা আছে, গিধরা থাকে। প্রাচীনকাল থেকে সাহসী বিদ্যার শরীরে থেকে যায়। গিধরা পাহাড় আর জঙ্গলকে যে ভালোবাসে, রক্ষা করে। ওই গুমনা পাহাড়ের গুহায় গিধরা থাকে। গিধরা সারা জঙ্গলে থাকে, চরম শাস্তি দেয়। পালাতে হবে। মেয়েটা মাথা ঝুঁকিয়ে আরো কি সব বিড়বিড় করে যেতে লাগলো। যতটা বুঝলাম, গিধরা নামের কোনো জন্তুর মেদ শুনে এখানে এসেছে। অতর্কিত বিভৎস আক্রমণ, চোখের সামনে সহকর্মী টনি আর ড্রাইভারের মৃত্যুর দৃশ্য সেই নিশা মেয়েটাকে টেরর ট্রমাতে চূড়ান্তভাবে আক্রান্ত করে দিয়েছে। মেয়েটা শকড, হয়তো একটু বেশি কল্পনা করছে। এই মুহূর্তে একে কিছু বোঝালেও বুঝবে না। ঠিক কিভাবে বোঝাতে হয় সেটা আমি জানিও না। স্বাভাবিক হতে ঠিক কতটা সময় লাগবে তার কোনো ধারণাও নেই আমার। ব্যাপারটা মোটামুটি জানার পর এখন হতভম্ব ভাবটা কেটেছে। আতঙ্ক কেটে অনেকটাই ধাতস্থ লাগছে। কিন্তু এখানে বসে অপেক্ষা করে তো আর কোনো লাভ নেই। আপাতত নিশা মেয়েটাকে নিয়েই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু এই জঙ্গলে তো কিছুই চিনি না, কোনো রাস্তাও চোখে পড়ছে না, আর আলো কমে আসছে। অন্ধকার হয়ে এলেই সারে সর্বনাশ। হঠাৎ কি মনে হতে পকেট থেকে মোবাইলটা বার করে আনলাম। দেখলাম না, নেটওয়ার্ক তো দিব্যি আছে। 5:52। ইস, যদি ওই পারমিট অফিসের কোনো নাম্বার জানতাম। ওদের কাছে একটা ফরেস্ট গার্ড আছে, ওরাই আমাদের রেস্কিউ করবে। কিন্তু কাগজপত্র সবই তো বুলাকির কাছে ছিল, গাড়িতে। কি গেরো! আর হোটেলের নাম্বারটাও সেভ করিনি। এরকম সিচুয়েশন আসবে কে আর জানতো? সব নাম্বার তো কলকাতার। আর ওখানে কল করে কি হবে? কি বলবো, আমি না জঙ্গলে হারিয়ে গেছি। বড্ড বোকা বোকা শোনাবে ব্যাপারটা। সামনে গাছপালার আড়াল দিয়ে আকাশে একটা আলোর মালা। কি না, আকাশে নয়, ওগুলো পাহাড়ের ওপর কোনো আয়রন প্ল্যান্টের কলোনি। আলোগুলো দেখেই মনে হলো, ওহ, তাহলে আর চিন্তা নেই। ওখানেই তো বারবিল। আমি উঠে দাঁড়ালাম। এর চেয়ে স্পষ্ট জিপিএস আর কি বা হতে পারে। ঘুরে মেয়েটাকে হাত ধরে তুলতে গিয়ে চমকে উঠলাম। মেয়েটা নেই, আশেপাশে কোথাও নেই। যা, কোথায় পালালো? হঠাৎ করে এই জঙ্গলের মধ্যে একদম একা হয়ে গিয়ে কিরকম অদ্ভুত লাগলো। অন্তত একজন রক্ত মাংসের মানুষ তো ছিল যে আমার ভাষা বোঝে। এই হঠাৎ একাকিত্বটা আতঙ্কের না অসহায়তার ঠিক বুঝতে পারলাম না। কেন জানি মনে হলো চারিদিকের গম্ভীর পাহাড় ঘেরা জঙ্গলটা যেন কোনো এক ভয়ঙ্কর কিছুর জন্যই গম্ভীরভাবে অপেক্ষা করে আছে। এক্ষুনি কিছু একটা ঘটবে, খুব খারাপ কিছু। অন্তত এটুকু বুঝতে পারলাম, যেভাবেই হোক এই সারান্ডা জঙ্গল থেকে বেরোতে না পারলে কোনো না কোনো বিপদ ঘটবে। নিশা মেয়েটাকে খুঁজে লাভ নেই, আমাকে এক্ষুনি এই জঙ্গল থেকে বেরোতে হবে। দূর পাহাড়ের উপর আলোর মালা লক্ষ্য করে বড় বড় পা ফেলে এগোতে লাগলাম। না, কেউ নেই, নাকি আছে? চারিদিকে বেশ অন্ধকার হয়ে এসেছে। আমি দিশেহারার মতো হেঁটে চলেছি জঙ্গলের মধ্যে। পাহাড়ের উপর সেই আলোর মালা কখন যেন ঢাকা পড়ে গেছে। শুকনো পাতা মারিয়ে চলার মর্মর শব্দ ছাড়া আর কোনো শব্দই পাচ্ছি না। মনে হচ্ছে পারবো না, এই জঙ্গল থেকে কিছুতেই বেরোতে পারবো না। অনেক শিকার কাহিনীতে পড়েছি, বুশক্রাফট না জানলে
যে কোনো জঙ্গল থেকে বেরোনোটা বাই চান্স ছাড়া কিছুই নয়। আমি কোনো হ্যান্ডক্রাফটই পারি না তো বুশক্রাফট। তবে এই জঙ্গল তো আর অ্যামাজন নয়, চারিদিকে উন্নত শহর ঘেরা একটা ছোট্ট জঙ্গল, প্রতি 3 কিলোমিটার অন্তর বন দপ্তরের চেকপোস্ট। এখান থেকে বেরোনো কি সত্যিই এতটাই কঠিন হবে? মোবাইলের নেটওয়ার্ক তো আছে, কিন্তু জিপিএস খুলছেই না। আমি একটু থামলাম। দম নিয়ে হাঁটা দিলাম, অন্তত বড় রাস্তাটা পেলেও। হঠাৎ মনে হলো জঙ্গলের মধ্যে অন্যরকম কোনো জায়গায় চলে এসেছি। এটা টেক্সচার এতক্ষণে জঙ্গলের থেকে আলাদা। অনেকটা জায়গা আগাছা কেটে সাফ করা হয়েছে। ডান দিকে একটা কালো মতো কিছুর স্তূপ করে রাখা, দূরে কি একটা যেন আছে। সামান্য এগিয়ে যেতেই বুঝলাম সেটা একটা মোটা গাছের গুড়ি, তার ওপর দিকে লাল সিঁদুর টাইপ কিছু একটা মাখানো, একটা শুকনো ফুলের মালাও পরানো। একটা বাঁকা চোরা পাথরের স্ল্যাবের উপর সেই পুরো স্ট্রাকচারটা বসানো। বিদ্যুৎ বেগে মনে পড়ে গেল নিশার কথাগুলো। এটা একটা আদিবাসী মন্দির বা থান। এটা সেই গিদ্রার থান যেটা গুগল ম্যাপে নেই, যেটা বাই চান্স কেউ খুঁজে পায়। কি মনে হতে ডান দিকে ঘুরে দেখেই সিঁড় দ্বারা বেয়ে একটা আইস কিউব নেমে গেল। কালো স্তূপাকার বস্তুটা সেই কালো ভায়োলেট গাড়িটা না, ঠিক ঠোঙার মতো দুমড়ে মুচড়ে। আর ওই গাড়িটার পাশে পড়ে আছে সেই রকেট লঞ্চার টাইপ লম্বাটে লেন্স লাগানো ক্যামেরাটা। তার মানে নিশা মেয়েটার কথাগুলো সব কল্পনা নয়। অদ্ভুত একটা অজানা আতঙ্কে শিউরে উঠলাম। তাহলে আমি কি পথ হারিয়ে চলে এসেছি, নাকি কোনো এক অমোঘ মায়া বলে আমায় এখানে নিয়ে আসা হয়েছে? পাগলের মতো ছুটলাম ডান দিকে। এক চুলের জন্য খাদে পড়তে পড়তে বাঁচলাম। তারপরেই চোখে গেল খাদের নিচের দিকে একজন শহুরে রক্তাক্ত মানুষ আটকে আছে গাছের ডালে। নিশা বলেছিল সেই গিদ্রা নাকি টনিকে ছুঁড়ে ফেলেছিল। তবে কি এটাই? তাহলে নিশ্চয়ই ওদের ড্রাইভারটা ওই গাড়ির মধ্যেই। আর নিশা মেয়েটা কি তবে পালাতে পারলো নাকি? পায়ে পায়ে পিছিয়ে এসেই কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। ঝোপ থেকে বেরিয়ে কোনো জিন্স পরা মেয়েলি পা, মৃত নিশার পা। একটু ঝুঁকতেই আটকে উঠলাম। ছিন্ন ভিন্ন নিশার মৃতদেহটা উপর হয়ে কি মনে হতে নিশার পিঠে সামান্য ঠেলা দিতেই চমকে উঠলাম। শরীরটা এখনো বেশ গরম। তার মানে একটু আগে নিশাও কি ওই ওলক ধাঁধায় চলে এসেছিল? তাহলে এবার চারিদিকে তাকিয়ে দেখলাম সন্দেহজনক কিছু নেই, কিচ্ছু নেই। এটা কোনো একজনের আক্রমণ হতেই পারে না। দলবদ্ধ আদিবাসী ছাড়া এই বীভৎস তাণ্ডব কোনো মতেই সম্ভব নয়। তারা নিশ্চয়ই আমাকেও ছেড়ে দেবে না, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে আমায়। না, এখানে আর এক মুহূর্ত নয়। হাতে একটা অস্ত্র থাকলে ভালো হতো। দুবড়ে যাওয়া গাড়ির সামনে ক্যামেরাটার পাশেই ভাঙা মাডগার্ডের অংশটা চোখে পড়ল। অন্তত ওটাই হাতে নিয়ে নেওয়া ভালো। গাড়ির কাছে দৌড়ে যেতেই মাটিতে ছড়িয়ে থাকা চিটচিটে তরল কিছুতে পা পিছলে পড়তে পড়তে সামলে নিলাম। রক্ত না, এর গন্ধটা অন্য। এটা পেট্রোল। গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ফেটে গিয়ে তখনই কেউ যেন চেঁচিয়ে বলল। মুহূর্তে ঘুরে দেখলাম আমার হাত পাঁচেক দূরে একজন বিশাল বুনো লোমশ মানুষ। এই বুনো মানুষটার দাঁড়ানোর ভঙ্গি আমি চিনি। আমাদের গাড়ির সামনে এভাবেই দাঁড়িয়ে থাকতে দেখেছি একে। এই কি সেই গিদ্রা? গুলা কি আর এতগুলো মানুষকে খুন করেছে কোনো কারণ ছাড়াই? এবার কি আমাকেও মারতে চাই? তার চেয়েও ভয়ঙ্কর দৃশ্য হলো জন্তুটার পিছন দিকে ম্যাজিকের মতো মাটি ফুঁড়ে অনেকগুলো মশালধারী ছায়ামূর্তি প্রকট হলো। নিশ্চিত মৃত্যুর মুখে পড়লে সবারই আত্মরক্ষার ঝিলিক মাথায় আসে।
সেটা কখনো কার্যকর হয়, কখনো হয় না, কিন্তু মাথায় আসেই। আমি কিছুটা পিছিয়ে কোনো মতে তুবড়ে যাওয়া ফাইলক গাড়ির উপরে উঠলাম। গিদ্রা যেন মজা পেল। দুটো পা ফাঁক করে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য সে চূড়ান্ত মুদ্রা নিল। আমার মাথায় তখন অন্য কিছু নেই, শুধু ভাবছি এই উগ্র আদিবাসীদের হাতে বেঘরে প্রাণে মরবার জন্য আমার জন্ম হয়নি, কিছুতেই নয়। অনেক অনেক লেখা বাকি আছে, এই প্লটটাও তো লিখতে হবে। ডান হাতে সেই মাডগার্ডের টুকরোটা ধরা, বাঁ হাতটা পকেটে ঢুকিয়ে দিলাম। আদিম হিংস্রতায় হুঙ্কার ছেড়ে লাফ দিল গিদ্রা। গাড়ির মাথাটা এমনিতেই ফাঁক হয়েছিল, তার মধ্যে জ্বলন্ত লাইটারটা ফেলে দিয়েই লাফ দিলাম পিছনে। এক মুহূর্ত সময়, তারপরে বিকট শব্দ। দাউ দাউ করে জ্বলে উঠল পেট্রোল লিক করা গাড়িটা। জ্বলন্ত অবস্থায় আর্ত চিৎকার করে উঠল গিদ্রা। হয়তো কোনো ভাঙা অংশে আটকে গেছে সে, বেরোতে পারল না। তারপরেই এক বিশাল বিস্ফোরণের শব্দ। আমি এক আদিম পৈশাচিক শিকার যুদ্ধে জয়ের উল্লাসে হেসে উঠলাম। দুপা ফাঁক করে দু হাত মুঠো করে আকাশের দিকে উঁচু করে বিশ্রীভাবে এক পৈশাচিক উল্লাসে চেঁচিয়ে উঠলাম। আর তারপরেই দেখলাম বিস্ফোরণের ভয়ে ছিটকে যাওয়া মশালগুলো আবার জড়ো হচ্ছে, ফিরে আসছে। চারিদিক থেকে বৃত্তটা ক্রমশ ছোট হচ্ছে। হঠাৎ আমার জয়ের উত্তেজনা নিভে এলো। এবার তো আর কিছু করার নেই। বৃত্তটা আমার 10 হাতের মধ্যে এসে থেমে গেল। আমি দরদর করে ঘেমে চলেছি তখন। এদের সবার চোখের সামনে এদেরই সর্দার সেই গিদ্রাকে পুড়িয়ে মেরেছি আমি। সেই দেহ পোড়ার গন্ধ এখনো পাচ্ছি। এরা আমাকে টুকরো টুকরো করে কাটবে, তবে ওরা তেড়ে এলো না। পুরো ভিড়টা প্রথমে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালো, অদ্ভুত সুরে বলতে লাগলো, আমি অসহায়ের মতো হাল ছেড়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। এরা হত্যার আগে কোনো আদিম রিচুয়াল করছে কি? হ্যাঁ, তাই হবে। এবার ঠিক কি করবে এরা? হ্যাঁ। ভিড়ের মধ্যে থেকে একজন আদিবাসী বুড়ি এগিয়ে এলো আমার দিকে। তার হাতে একটা বড় পাতায় কিছু একটা আছে। আমি সভয়ে দুপা পিছিয়ে গেলাম। বুড়িটা সেই পাতা থেকে কি একটা মাথা মতো আমার কপালে চেপে ধরে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে অবোধ ভাষায় কি সব মন্ত্র বলতে লাগলো। চারিদিকে সবাই চেঁচিয়ে উঠে বলল, আমার শরীরের ভেতরে এক অসহ্য বিষাক্ত যন্ত্রণা। সারা শরীর গরম হয়ে উঠেছে। নিশার সেই কথাগুলো এবার আমার মনে পড়ছে। গিদ্রার কোনো রূপ নেই, শরীর নেই। প্রাচীনকাল থেকে বীরের শরীর থেকে শরীরে বয়ে চলেছে গিদ্রার সত্তা। এক গিদ্রার মৃত্যু হলে অন্য গিদ্রা তার কাজের ভার নেয়। এরা বীরের সম্মান দেয়। আমাকেও কি সেজন্যই এরা? সমবেত ভিড়ের উল্লাস ধ্বনি আর বুড়ির মন্ত্র উচ্চারণ আমার সমস্ত চেতনাকে অবশ করে দিল। আমিও নেশাতুর গলায় বলে উঠলাম, বলতেই লাগলাম, গিদ্রা 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 গিদ্রা। হেই, এটা কি সত্যি ঘটনা? জানি না, তবে লেখার ধরন তো সত্য অভিজ্ঞতা টাইপেরই। বাকিটা মানে কনক্লুশনটা বাকি আর কি। শুনবি? অবশ্যই, পড়ে যা। আর সময় নেই, অন্তত আমার প্রিয় পাঠকদের জন্য একটা কিছু লিখে যেতে চাই। তারপর বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ তাদের হাতে। গুমনা পাহাড়ের কোলে একটা বাওবাব গাছ, সেটার নিচে বসলাম। আকাশে আলো প্রায় পড়ে এসেছে। মোবাইলে ব্যাটারি দুর্বল হতে শুরু করেছে। গুহার কাছে কিছু মশালের আলো দেখছি। ওরা সবাই নিঃশব্দে অপেক্ষা করছে তাদের নতুন অরণ্য রক্ষকের অভিষেকের জন্য। হ্যাঁ,
আমারই জন্য। আজ যে তাদের উৎসব, একটা লম্বা দম নিয়ে লিখতে শুরু করলাম। আমার শেষ গল্প, এক নাম না জানা রিয়েল আরবান লেজেন্ডের গল্প, গিদ্রা। সে অনেকদিন আগের কথা। সিংদেও বংশের পঞ্চম রাজা বীর সিংদেও তার গ্রীষ্মকালীন শিকারে বের হয়ে খুব হতাশ হন। 2 दिन से जंगल में घूम रहा हूँ, शिकार करने लायक कुछ दिखा ही नहीं, समय की बर्बादी। हुजूर, मेरे एक आदमी ने मुझे बताया। क्या बताया? कुछ खास जानकारी? हाँ हुजूर, एक आदिवासी लड़का, उसका नाम हाँ मारू, वो आदिवासी हो जाति का वो मारू होरो नाम का वो लड़का पिछले 2 दिनों से पूरा जंगल घूम घूम के हुजूर का सारे शिकार भगा दे रहे। अच्छा, तो ये बात है। ठीक है, खबर लो। जी हुजूर। হো জাতিরা মুন্ডা সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন জাতি। নিজেদেরকে হো, হোডোকো, হোরো নামে ডাকে। ওদের ভাষায় যার মানে হলো মানুষ। এরা কারুর সামনে মাথা নোয়ায় না। এরা অরণ্য রক্ষক গিদ্রার মন্ত্রে দীক্ষিত। সব জানতে পেরে বীর সিংদেও হুকুম দিলেন, पकड़ के लाओ उस जंगली को। मेरे मुंह क्या देख रहे हो? सुना नहीं? लेके जाओ हुजूर के सामने। नाम क्या है तेरा? जवानी का जोर। इसको जंगल में छोड़ दे रे। सुना है इस जंगली को जंगल से बहुत प्यार है। छोड़ दे जंगल में छोड़। जंगली जानवर नहीं मिला तो क्या हुआ? आज जंगली आदमी का शिकार करेंगे हम, यानी कि राजा बीरदेव से। लारे चढ़। তারপর শুরু হলো এক নৃশংস শিকার খেলা। ঠিক বুনো জন্তুর মতোই বীর সিংদেবের শিকার সেনাদল মারুকে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে সারা জঙ্গল তাড়িয়ে চারপাশ থেকে ঘিরে চক্রবিউ তৈরি করে শিকারীর একদম নাগালে নিয়ে আসে। সেই গিদ্রার ভক্ত বীর মারু, পাহাড় অরণ্যের রক্ষাকর্তা, শেষ পর্যন্ত আর বাঁচাতে পারেনি। তবে মাথা উঁচু করেই মৃত্যুবরণ করেছিল সে। মৃত্যুর পূর্ব মুহূর্তে সে চেঁচিয়ে বলে ওঠে, ये जंगल, ये पहाड़ सब कुछ गिद्रा का है। इतने दिनों से वही इस जंगल का रक्षा करते आ रहा है, और मेरे मौत के बाद वही करेगा। गिद्रा का काम गिद्रा ही करेगा, चाहे वो मारू हो या कोई और। এই ঘটনার 3 মাস পর বীর সিংদেওকে জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া যায়। তার ছিন্ন ভিন্ন অভুক্ত শরীর দেখে সিং রাজ পরিবারের লোকেরা সেটা হিংস্র চিতাবাঘের আক্রমণ বলেই ধরে নেয়। কিন্তু আদিবাসীরা জানত না, কোনো বন্য জন্তু শুধু শুধু আক্রমণ করে না, আর করলেও শিকারকে সম্পূর্ণ অভুক্ত ফেলে রেখে যাবে না। এ হলো গিদ্রার বিধান। গিদ্রা অরণ্যের আদিম রক্ষাকর্তা। সবাই হয়তো জানে 1999 মে মাসে এই সারান্ডা জঙ্গলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এই এক মিনিট। আরে আবার কি হলো? এই এত ইন্টারাপ্ট করলেন আমি কিন্তু বলবো না। একটু থাম। এটা এতক্ষণ কেন আমার মাথায় এলো না? কি একটু খুলে বলবি? আরে তোর মনে নেই
কি? আরে 1999 সালে এই খবরটা সমস্ত মিডিয়াতে সাড়া ফেলে দিয়েছিল। সারান্ডা এলাকায় একটা সুমো প্রায় 40 ফুট নিচে খাদের মধ্যে গিয়ে পড়ে। গাড়ির 4 জন যাত্রী অন স্পট মারা যায়, আর ড্রাইভার সহ বাকি আহত 3 জন হাসপাতালে ভর্তি হয়। এই নিয়ে ওই সময় পেপার আর মিডিয়ায় অনেক হুলস্থুল হয়, কারণ মৃত্যুর আগে আহত ড্রাইভার আর একজন বয়ান দেয় যে কোনো এক বিশাল জন্তু নাকি গাড়িটাকে পাশ থেকে ধাক্কা দেয়। হ্যাঁ, ঠিক ধরেছিস। বন দপ্তর মিডিয়া সেটা বুনো হাতি ধরে নেয়। আমিও, কিন্তু এখন তো দেখছি এ তো আলাদাই কেস। বাকিটা শোন, সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কন্টিনিউ কর। তবে সেটা হাতি ছিল না, কারণ গাড়িটা পারমিট এরিয়া ক্রস করে গভীর জঙ্গলে ঢুকে পড়েছিল। অন্য অনেক হত্যাকাণ্ড যা নক্সালাইট অ্যাটাক হিসেবে রেকর্ডেড, সেগুলো সবই কি সত্যি আর কেউ জানে না। আমি জানি, সত্যিটা আমি জানি। বহু বছর ধরে আজও সেই গিদ্রারা ঘুরে বেড়ায় জঙ্গল, হয়তো অন্যভাবে, অন্য কোনো রূপ ধরে। প্রতি শনিবার গভীর রাতে পূজিত হয় এই গিদ্রা। আকাশে পূর্ণচন্দ্র দেখা দিলে হয় মহা গিদ্রা উৎসব। হো, মুন্ডা, কোলহার, বিরদা, সাঁওতাল, এমনকি নক্সালাইটরাও গিদ্রাকে মানে। প্রিয় অরণ্য রক্ষার্থে গিদ্রা মন্ত্রে দীক্ষিত হয়। আজও তো কেউ না কেউ হয়, হ্যাঁ। আর আবহমান কাল ধরে সে কাজ করে। গিদ্রার তো মৃত্যু নেই। এই জঙ্গল পাহাড়ের মায়া কাটানো যে কোনো গিদ্রার কাছেই বড় কঠিন। প্রসঙ্গত, কবি মঙ্গল মাহাতোর আরেকটি আদিবাসী কুর্মী সম্বন্ধে একটি লেখা মনে পড়ছে। কুর্মী পুরাণ বলে, গাছানি কাটাহা প্রাণীনি মারাহা। কুর্মী সমাজ বহু শতাব্দী আগে থেকেই প্রকৃতি ও প্রাণীর রক্ষক। তাদের পুরাণ, লোকগাথায় নির্দেশের মতো ছড়িয়ে রয়েছে পরিবেশ রক্ষার কথা। জঙ্গলেও রয়েছে বহু গোষ্ঠী যারা প্রকৃত অর্থেই প্রকৃতির সন্তান। তারা জঙ্গল রক্ষা করতে জানেন। পৃথিবীর কোলে লালিত আদিম জনগোষ্ঠীরা যুগ যুগ ধরে বন, পাহাড়, নদীকে রক্ষা করার কথা ভেবেছে। তাদের সেই ভাবনা রয়েছে পুরাণ, লোককথা, ব্রত, পার্বণ, উৎসবে। এমনই এক আদিম জাতি কুর্মী, জঙ্গলমহলে যাদের বহু শতাব্দীর বাস। তাদের পরিবেশ ভাবনা চমক লাগার মতো। তাদের পুরাণ, লোকগাথায় নির্দেশের মতো ছড়িয়ে রয়েছে পরিবেশ রক্ষার কথা। কুর্মী পুরাণে দুনিয়ার অন্য সব পুরাণের মতো মহাপ্রলয় ও ধ্বংসের কথা রয়েছে। ঝড় বৃষ্টি, বজ্রপাত, ভূকম্পন এসবের ফলে হড় অর্থাৎ গোটা মানব সমাজ এবং জীবকুল ধ্বংস। এক ভীষণ প্রলয়ে প্রকৃতি, জীবকুল ও মানব জীবন নির্মূল হওয়ার কথা। সেই প্রলয়ের পর বাঁচা বৃদ্ধ বৃদ্ধার 81 জন সন্তান হয়। প্রাজ্ঞ 2 মানুষ সেই 81 জনকে পাঠালেন ধ্বংস হয়ে যাওয়া এবং টিকে যাওয়া সমস্ত কিছুর নমুনা সংগ্রহ করে আনতে। তাঁরা বুঝলেন প্রকৃতির খাদ্য খাদক সম্পর্কও বজায় রাখতে হবে। তারা 81 জনের সংগ্রহকে 81টি প্রতীক করে দিলেন, এক একটি গোষ্ঠীর এক একটি প্রতীক। সেই সঙ্গে ঠিক করে দেওয়া হলো কিছু বিধি নিষেধও। নিষেধ অনুযায়ী সকলে সব জিনিস নষ্ট করতে তো পারবেই না, উপরন্তু সেগুলোকে সযত্নে বাঁচিয়ে রাখতে হবে। বলা হলো নেগ নেতা বা গোষ্ঠীর আচার কথাও। 81টি প্রতীক লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেককে প্রতীক রক্ষার মাধ্যমে প্রাণী ও পরিবেশকে রক্ষার নিদান দেওয়া হয়েছে। যেমন কাড়ুয়ার গোষ্ঠীর টোটেম, কাড়া বা মোষ, এদের নেগ নেতা বা পালনীয় আচার হলো পূজা নি কেরহত, অর্থাৎ কারাকে পুজো করতে হবে। ট্যাবু হলো কারাকে আঘাত করা যাবে না। কৈরওয়ার গোষ্ঠীর টোটেম বা প্রতীক হলো কলা, গাছ নি কাটাহা,
কুরকুয়ার গোষ্ঠীর টোটেম বা প্রতীক হল কাঁকড়া বিছা, নিমারহাত অর্থাৎ মেরো না। এইভাবে কাইটুয়ার, কাদিমার, খেসুয়ার, খেরুয়ার সহ 81টি গোষ্ঠীকে গেরি গুগলি, কখনো ঘাস, কখনো বাদুর, কুমির, মাকড়সা, সাপ, ব্যাঙ, ধান, পাখি সহ পরিবেশের প্রধান অপ্রধান নানা উদ্ভিদ ও জীবকুলকে ধ্বংস করতে নিষেধ করা হয়েছে এবং সযত্নে রক্ষা করতে বলা হয়েছে। কত শত বছর আগে কর্মী সম্প্রদায় বাস্তুতন্ত্র রক্ষার নিয়ম তৈরি করে গেছেন। তাদের পুরাণে জগৎ ও জীবন, বৃক্ষ, নদী, ঘাস, সামান্য পোকামাকড়ও রক্ষার নিদান যেভাবে দেওয়া হয়েছে তা আজকের বিজ্ঞানের সঙ্গে খুব সহজেই মিলে যায়। কুরমালি ভাষা সংস্কৃতির মানুষ মূর্তি পূজায় বিশ্বাসী নয়। কোথাও পাথর, কোথাও গাছের ডাল তাদের ভক্তির প্রতিকৃতি। করম পুজোয় গাছের ডাল পুঁতেই পুজো হতো। তাদের পুরাণে রয়েছে সেই প্রকৃতি পুজোর কথা। প্রলয়ের পর তাদের বুড়া বাবা বা শিব এলেন, একটি পাথর দেখিয়ে বললেন, এটা যখন মাটি ফুঁড়ে বেরোবে তখন তার পুজো করতে হবে। পাথরের নয়, শিবেরও নয়, পুজো হবে কেবল ফড়ের অর্থাৎ পুরীর বা অঙ্কুরের। বলা বাহুল্য, এই অঙ্কুরই গাছ, অরণ্য, শস্য সব কিছুর উৎস, আর তার শক্তির উৎস সূর্য। সূর্য বা বুড়া বাবা ছাড়া কুরমালিদের কোনো দেবতা নেই। প্রকৃতি তাদের আরাধ্য, অঙ্কুর বা ফড়ই তাদের পূজা। তাকে রক্ষা, লালন পালন করাই কাজ। অঙ্কুরটির তাৎপর্য হল বুড়া বাবা, মাহারায়, মারোয়া রায়, ভাবসিংহ রায়, গড়াম রায় সব সূর্যের প্রতীক মাত্র। বুড়া বাবার নির্দেশ মতো ফড়ের পুজোই সকল পুজো, একমাত্র পুজো। কুর্মীদের গুরুত্বপূর্ণ উৎসব হল জাওয়া পরব। এখানে মুগ, বিরোহী, কুর্তি, ধান, গম সব বীজ ও শস্য জলে ভিজিয়ে অঙ্কুরোদ্গম করা হয়। হলুদ জলে শোধন করা হয় যাতে পোকামাকড় না লাগে। ভাদ্র মাসের 5 দিনের চাঁদে বালিতে বিহীন বা বীজ দেওয়া হয়। গানেও তাই আছে। ইসহর, মাহারায়, আরান দোলাঞ্চ, গৌ, করম। একাদশীর দিন জল না খেয়ে ছেলেরা ফড় পুজো করে। আশ্বিন মাসে জিতুয়া পুজোও তাই। এখানেও বৃক্ষ, শস্য প্রধান হয়ে ওঠে। পূজা করেন বিবাহিতেরা। ধানে তখন দুধ দেখা যায়। তাদের ফলবতী করার প্রার্থনা এটি। বনাঞ্চল তাদেরই যারা বনবাসী। এই নিয়ম কাগজ কলমে থাকলেও সেখানে প্রভাব ফেলেছে বহির্জগতের নানা অনধিকারীরা, যাদের মুনাফা ছাড়া দ্বিতীয় কোনো ভাবনা নেই। সেই সভ্য ব্যবসায়ী আর আমরা যতই বুক চাপড়ে বলি, এই দেশ, এই আমার মাতৃভূমি, আমরাই এই দেশের আদি অনন্ত নাগরিক, কিন্তু টেকনিক্যালি কি তাই? সেই আর্য, অনার্য, শক, হুন, পাঠান, মুঘল, ব্রিটিশ থেকে নেতা ন্যাকরা কত রাজা গজাই তো এলো গেল। আদবে প্রাচীনকাল থেকে, বৈদিক যুগের বহু আগে থেকে, প্রাচীন মানব সভ্যতারও বহু আগে থেকেই এই পৃথিবীর আসল ভূমিপুত্র কারা? এই আদিবাসীরাই। আর আমরা সেদিনের যুগই তাদেরই সংখ্যালঘু বানিয়েছি। নানা কোটা বানিয়ে তাদের সুযোগ সুবিধে দিয়ে দয়া দাক্ষিণ্য করে মহান সভ্য হয়েছি। আবার দলিত ভেবে পদদলিতও করি। অচ্যুত, অস্পৃশ্য, ম্লেচ্ছ, কত কি বিভাগ। আর আমাদের বিখ্যাত গ্রন্থগুলিতেও সেই জাতিভেদ। সেখানেও এলিট ক্লাস। সূর্যবংশীয়রা ঈশ্বর সম প্রভু। তাদের ব্যভিচার, ছল, অপরাধ সবই বৈধ, সবই লীলা। বাকি চন্দ্রবংশী, বনবাসী, আদিবাসী মানেই আইদার রাক্ষস, দানব, অধর্মী, অসামাজিক, শত্রু, নয়তো সেবায়িত, ভক্ত, অনুগত শিষ্য। আদপে প্রকৃত ভূমিপুত্র এই আদিবাসীদের আমরা আদিকাল থেকেই কৃতদাস জাতি ভেবে নিয়েছি। তাদের সংস্কারকে কুসংস্কার আর শিল্প জগৎকে মিথ ভেবে নিয়েছি।
ওদের অসভ্য আর নিজেদের সভ্য ভেবে নিয়েছি। আর পাশাপাশি বন জঙ্গলে পাহাড় প্রকৃতি দখল করে ধ্বংস করে নিজেদের উন্নয়ন করে চলেছি। এসব প্রকৃতিপ্রেমী আদিম বনবাসীদের কাছে স্বাভাবিকভাবেই আমরা চূড়ান্ত চরম অপমানকর আর কঠিন শাস্তিযোগ্য অপরাধী। তাই হয়তো আদিবাসীরা আমাদের মতো দোআঁশলা শহুরে মানুষদের শ্রেণী শত্রু হিসেবে ভাবে। তাই তো গিধরারা জঙ্গলের একটা নির্দিষ্ট টেরিটরির সীমা পর্যন্তই আমাদের অ্যালাউ করে। আর অন্য কেউ না জানলেও এখন আমি জানি, এ জঙ্গল প্রকৃতির গ্রাস করা আধুনিক সভ্য সমাজের শহুরে মানুষগুলো জঙ্গলের কোনো ক্ষতি না করলে বা ওই নির্দিষ্ট টেরিটরির সীমা লঙ্ঘন না করলে আজও যা মোবাইলের ব্যাটারি প্রায় শেষ, আর হয়তো বেশি কিছু লিখতে পারো। কি হলো? আর নেই, এখানেই লেখা শেষ। মানে দেখি দেখি। আচ্ছা, এটা তুই পেলি কোথায় রে? আর লেখকের নামটা? বলছি সব বলছি। আগে একটু কফি বানাই, সঙ্গে রেডি টু পপকর্ন। তুই বস। সম্রাট কিচেনে চলে যেতে ম্যানুস্ক্রিপ্টটা হাতে নিয়ে ভাবতে বসলো সৃজা। ভাবতেই লাগলো, লেখাটা শেষ না হয়ে বেশি হন্ট করছে। আদিম বনরক্ষীর গিধরা। একবার বারবিল গিয়ে সারান্ডা জঙ্গলে গেলে কেমন হয়? যদি সত্যি ওখানে না, সম্রাট কফিটা নিয়ে আসুক, একটা প্ল্যান করা যাবে। আপনারা শুনলেন লেখক সতীর্থ দের কলমে গিধরা। গল্পের নাট্য রূপান্তর, সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি অমিত সরকার। গল্পের কথক শুভদীপ ঘোষ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন তমাল মুখার্জি, কৌশিক ব্যানার্জি, সুজন ঘোষ, অধ্যায় সাহা, শুভদীপ ঘোষ ও বর্ষা। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ। সাউন্ড এডিটিং করেছেন সায়ন দত্ত। প্রচ্ছদ নির্মাণ করেছেন সৌমদীপ গুঁই। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।